আসসালামু আলাইকুম। নেক্সাসের পক্ষ থেকে যারা ভিডিওটা দেখছো তাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের কোয়েশ্চেন অ্যানালাইসিস করব রিটেন অংশটুকুর 2019-20 সালের। এটা হবে আমাদের প্রথম পর্ব। অ্যানালাইসিস শুরুর আগে আমি নিজের ব্যাপারে কিছুটা বলে নিই। আমার নাম মোহাম্মদ আর রাফি বিন আরিফ। আমি বর্তমানে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধীনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে আমারও পরীক্ষা দেওয়া হয়। আমার পজিশন বেশ ভালোই ছিল। তো আমি তোমাদের আজকে রিটেন অংশটুকুর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন যে 50 মিটার পার সেকেন্ড সমবেগে চলন্ত 2500 কেজি ভরের একটি গাড়ি মন্দনের ফলে 2500 মিটার দূরত্ব অতিক্রম করার পর থেকে গেল। গাড়িটি থামানোর জন্য প্রদত্ত বল এবং থামার সময় নির্ণয় করো। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে ঢাকা ইউনিভার্সিটি হোক আর যে কোনো ইউনিভার্সিটিতেই হোক, আমাদের পরীক্ষা দেওয়ার সময় প্রশ্ন ভালো মতো পড়াটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। প্রশ্ন যদি আমরা ঠিকমতো না পড়ি এবং করা শুরু করে দিই তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কারণ আমরা না দেখে অনেক কিছু করে ফেলছি। তো প্রশ্নটা ঠিকমতো পড়া এবং প্রশ্নটা বোঝা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ, এবং এটার জন্য আমাদের আলাদা একটা সময় বরাদ্দ করে রাখা উচিত। যেমন আমি এখানে প্রশ্নটা আরেকবার একটু পড়ে তোমাদের শোনাচ্ছি যে 50 মিটার পার সেকেন্ড সমবেগে চলন্ত 2500 কেজি ভরের একটি গাড়ির মন্দনের ফলে 2500 মিটার দূরত্ব অতিক্রম করার পর থেকে গেল। গাড়িটি থামানোর জন্য প্রদত্ত বল এবং থামার সময় নির্ণয় করো। যারা ইংলিশ ভার্সনে আছো তাদের জন্য প্রশ্নটা ইংলিশে দেওয়া আছে। আ কার মুভিং ইনিশিয়ালি অ্যাট এ স্পিড অফ 50 মিটার পার সেকেন্ড অ্যান্ড ওয়েটিং 2500 kg is brought to a stop at a distance 2500 meter. Find the braking force and the time required to stop it. তো আসো আমরা এখানে আগে মাসটা দেখি। এখানে আমাদের মাস আছে 2500 কেজি। এরপর আমাদের ইনিশিয়াল ভেলোসিটি ইউ দেওয়া আছে 50 মিটার পার সেকেন্ড। এরপরে আমাদের ডিস্টেন্স দেওয়া আছে এস ইজ ইকুয়াল টু 2500 মিটার। আমাদের ফাইনাল ভেলোসিটি দেওয়া আছে 0, কারণ গাড়িটা থেমে গেছে। এরপর আমরা এখান থেকে আমাদের অ্যাক্সিলারেশনটা বের করতে পারি। অ্যাক্সিলারেশনটা আমরা জানি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। এটা কোথা থেকে আসছে? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s থেকে আমরা এই ফর্মুলাটা পেয়ে যাই। তো এখান থেকে আমরা যদি বের করি তাহলে আমাদের 0 মাইনাস 50 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 2500, এটা যদি আমরা করি তাহলে আমাদের আসবে মাইনাস হাফ, তার মানে হচ্ছে মাইনাস 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ এটা আমাদের অ্যাক্সেলারেশন, তো অ্যাক্সেলারেশনের ইউনিট মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এরপরে আমরা এখান থেকে ফোর্স বের করব যে এফ ইজ ইকুয়াল টু এম এ আমরা জানি। তো আমরা এখান থেকে ফোর্সটা পাবো, ব্রেকিং ফোর্সটা এফ ইজ ইকুয়াল টু 2500 ইন্টু মাইনাস 0.5। মাইনাসটা আমরা কাউন্ট করবো না, কারণ আমরা যেহেতু শুধু ফোর্স কখনো নেগেটিভ হয় না, তো ফোর্সটা আমরা পজিটিভ হিসাবে ধরবো। এফ ইজ ইকুয়াল টু 1250 নিউটন, এটা হচ্ছে 2500-এর অর্ধেক। তো এখান থেকে আমরা আবার টাইমটা বের করতে পারবো। আমরা জানি যে এ ইজ ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে টি ইজ ইকুয়াল টু ইউ বাই এ। এটা আমরা জানি ইউ ইজ ইকুয়াল টু এটি, মানে ভি ইজ ইকুয়াল টু এটি থেকে, হ্যাঁ, ইউ ইজ ইকুয়াল টু এটি, সরি ইনিশিয়াল মানে এ ইজ ইকুয়াল টু ইউ বাই টি, কারণ আমাদের এখানে কোনো ফাইনাল ভ্যালোসিটি নাই। এটা হচ্ছে আমাদের এ ইজ ইকুয়াল টু যে আমাদের যে ফর্মুলাটা ছিল, হ্যাঁ, সেখান থেকে আমরা পাই এই ভ্যালোসিটি বিয়োগ করার, মানে যে ফাইনাল ভ্যালোসিটি মাইনাস ইনিশিয়াল ভ্যালোসিটি বিয়োগ করার পরে টাইম দিয়ে ভাগ দিলে আমরা যে অ্যাক্সেলারেশনটা পাবো সেটা। তো এখানে যদি আমাদের অ্যাক্সেলারেশন নেগেটিভ, তাই আমরা এটা এখানে নেগেটিভ বসাবো। তাহলে আমাদের টাইম পিরিয়ড এখানে আসবে টি ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভ্যালোসিটি আমাদের 50 ডিভাইডেড বাই আমাদের অ্যাক্সেলারেশন মাইনাস 0.5। তো আমাদের এটা আসবে টাইম, ক্যালকুলেটারে করব আমরা, 100 সেকেন্ডস আসবে।
যেহেতু সময় নেগেটিভ হতে পারে না, তো আমরা নেগেটিভ সাইনটা বাদ দেবো। যেহেতু ঠিক একই রকমভাবে যেরকম ফোর্স কখনো নেগেটিভ হতে পারে না, তাই আমরা নেগেটিভ সাইনটা বাদ দিয়েছি। ফোর্স ছিল আমাদের 1250। আর হচ্ছে আমরা এখানে ব্রেকিং ফোর্সটা বের করলাম 1250। আর হচ্ছে এখানে আমাদের অ্যাক্সেলারেশন আমরা জানি ইজ ইকুয়াল টু u/t। এখান থেকে আমরা টাইমটা বের করলাম। তো আমাদের এখানে আমাদের টাইমটা আসলো 100 সেকেন্ডস আর ব্রেকিং ফোর্সটা আসলো 1250। এটা ছিল আমাদের প্রথম ম্যাথ। এটা ফিজিক্সের একটা অঙ্ক। তো ফিজিক্সের প্রথম কয়েকটা প্রশ্ন আমাদের ফিজিক্সের দেওয়া ছিল। তো এই প্রশ্নে ফিজিক্সে দেওয়া ছিল, এক এক প্রশ্ন একই রকম থাকতে পারে। তো দ্বিতীয় প্রশ্নটায় আসি আমরা। একটি বস্তু সরল দোল গতিতে x is equal to 6.0 cos 6 pi t প্লাস পাই মিটার সমীকরণ অনুযায়ী দুলছে। বস্তুর গতি কম্পাঙ্ক কত, এটা আমাদের বের করতে হবে। t is equal to 2 সেকেন্ড সময়ে বস্তুটির বেগ ও ত্বরণের মান কত, সেটাও আমাদের বের করতে হবে। প্রশ্নটা আমি আবার বললাম যে প্রশ্নটা সবসময় ভালো মতো পড়বো আমরা। কি বলা আছে, একটি বস্তু সরল দোল গতিতে x is equal to 6 cos 6 pi t প্লাস পাই মিটার সমীকরণ অনুযায়ী দুলছে। বস্তুর গতির কম্পাঙ্ক কত সেটা বের করতে হবে। আর t is equal to 2 সেকেন্ড সময়ে বস্তুটির বেগ ও ত্বরণের মান কত সেটা বের করতে হবে। ইংলিশ ভার্সনদের জন্য আমি প্রশ্ন পড়ছি। বডি অসিলেটিং উইথ সিম্পল হারমোনিক মোশন অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন x is equal to 6 cos 6 pi t plus pi meter. What is the frequency of oscillation? And find out the magnitude of velocity and acceleration at the time t is equal to 2 seconds. তো এটা আসলে আমরা করি। প্রথমে আমরা লিখি যে x is equal to আমাদের বলা আছে 6 cos 6 pi t plus pi। এটা আমরা দিই আমাদের প্রথম ইকুয়েশন। এরপর আমরা লিখতে পারি যে x is equal to a cos omega t plus delta। তো এটা থেকে এটা আমাদের জানা ফর্মুলা। তো এখান থেকে আমরা আরো লিখতে পারি যে x is equal to a cos twice pi ft plus delta। এই দুটো আমাদের জানা। তো এই সমীকরণগুলোকে আমরা কম্পেয়ার যদি করি, কম্পেয়ারিং উইথ ইকুয়েশন 1, বা বাংলা ভার্সন যারা আছো তারা লিখবা সমীকরণ একের সাথে তুলনা করে পাই কি পাই আমরা, যে twice pi f is equal to এখানে 6 pi। তাহলে আমাদের f is equal to 6 pi by 2 pi is equal to 3 hertz। তাহলে আমরা কি পেলাম যে f is equal to 3 hertz। তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক মুছে দিই। কম্পাঙ্ক আমাদের কত আসবে? কম্পাঙ্ক আমাদের আসবে 3 হার্টজ। ঠিক আছে, আমরা আমাদের 3 হার্টজ পেলাম। এটা আমরা কেমনে পেলাম? এই যে টুয়াইস পাই এফ, এখানে কত আছে? 6 পাই। তো এরপরে আমরা দেখব যে ভ্যালোসিটি আমাদের v is equal to dx by dt। এটা আমরা জানি যে ডিসটেন্স ডিভাইড বাই টাইম করলে আমরা ভ্যালোসিটি পাই। এখান থেকে আমরা যদি x কে ডিফারেন্সিয়েট করি t এর রেসপেক্টে, dt এটা হবে 6 dt 6 cos 6 pi t plus pi। এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো যে -6 ইন্টু 6 pi sin 6 pi t প্লাস pi। এর পরের লাইনে আমরা পাবো 36 pi sin 6 pi t প্লাস pi। এটা গুণ করে আমরা পেলাম 36। ও এখান থেকে আমরা যদি অ্যাক্সেলারেশন বের করতে চাই তাহলে a is equal to dv by dt
ইজ ইকুয়াল টু ডি বাই ডিটি। আমরা আবার যদি ডিফারেন্সিয়েট করি, আমরা জানি কি ভ্যালোসিটিকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি বা টাইম দিয়ে যদি ভাগ দিয়ে থাকি তাহলে আমরা অ্যাক্সেলারেশন পাবো। তাহলে এখান থেকে আমরা যদি করি, এটা একটু মুছি, -36 পাই সাইন 6 পাই টি প্লাস পাই। এটাকে এখন আমরা আবার করব, এটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো -36 পাই ইন্টু 6 পাই cos 6 পাই টি প্লাস পাই। তাহলে আমরা পেলাম -216 পাই স্কোয়ার cos 6 পাই টি প্লাস পাই। 216 পাই স্কোয়ার cos 6 পাই টি প্লাস পাই। এটা হলো আমাদের ইকুয়েশন 3, আর সেকেন্ডটা ছিল আমাদের ইকুয়েশন 2 ভ্যালোসিটিটা, এটা হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশনেরটা। ইকুয়েশন 3 এর 2 লিখলাম। তো আমাদের বের করতে বলছে ম্যাগনিটিউড অফ ভ্যালোসিটি এন্ড অ্যাক্সেলারেশন এট আ টাইম t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। তো আমাদের 2 সেকেন্ড পরে বেগ আর অ্যাক্সেলারেশন বের করতে হবে। তাহলে আমরা লিখি যে t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডস, t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড পরে বেগ, পরে বেগ কত হবে, তাহলে v ইজ ইকুয়াল টু আমাদের যে ইকুয়েশনটা আসছে 36 পাই সাইন 6 পাই টি, এখানে টি এর জায়গায় আমরা ভ্যালুটা বসাবো। আমাদের 2 সেকেন্ডের জায়গায় আমরা যদি ভ্যালু বসাই তাহলে আমাদের এখানে 6 পাই ইন্টু টি 2, এটা 12 হবে। তাহলে আমাদের কত হবে 36 পাই সাইন 12 পাই প্লাস পাই। তো এটা যদি আমরা করি ভ্যালু তাহলে আমাদের আসবে ভ্যালোসিটি ইজ ইকুয়াল টু, ভ্যালোসিটি আমাদের আসবে 12 পাই প্লাস পাই মানে 13 পাই এর ভ্যালু আমাদের আসবে ভ্যালোসিটি 0। তাহলে আমাদের সাইন 0-এর জন্য আমরা জানি যে 0 আসবে। হ্যাঁ, তো সাইন 0-এর জন্য 0 হলে ভ্যালোসিটি পুরোটা 0 মিটার পার সেকেন্ড। ঠিক একইভাবে আমরা এখন অ্যাক্সেলারেশন বের করব। অ্যাক্সেলারেশনের জন্য আমরা জানি যে আমাদের ইকুয়েশন আছে -216 পাই স্কোয়ার cos 6 পাই টি, এখানে টি এর জায়গায় আমরা 2 বসাবো। যদি আমরা 2 বসাই তাহলে আমাদের এখানে 2 বসানোর পরে আমরা করে দেখলে আমাদের অ্যান্সার আসবে 216 পাই স্কোয়ার মিটার সেকেন্ড। এটা অ্যাক্সেলারেশনের ইউনিট মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা আমরা এইভাবে লিখলাম, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 216 পাই স্কোয়ার মিটার পার সেকেন্ড, এভাবে লিখতে পারি। তো এটা এখানে টি এর ভ্যালু বসানোর পর আমাদের এই ভ্যালুটা আসবে। এটা আমাদের কসের ভ্যালুর পরে, তো এখানে আমরা 12 পাই প্লাস মানে 13 পাই কস 13 পাই আমরা ক্যালকুলেটারে বসে দেখতে পারি কত আসবে, আমাদের ভ্যালু আসবে 1। তো এটা আমরা এখানে করব। তো মিটার পাই স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমাদের এটা ভ্যালু আসবে, কারণ আমাদের কস 13 পাইয়ের মান আসবে, 13 পাইয়ের মান আসবে আমাদের 1। তো একইভাবে এখানে 13 পাইয়ের মান 0, এখানে সাইনের জন্য 0, কসের জন্য 1, কারণ আমরা জানি যে সাইন 0-এর মান হচ্ছে 0 আর কস 0-এর মান হচ্ছে 1। তো একইভাবে আমরা এখানে ভ্যালুটা ইউজ করলাম যে সাইনের জন্য আমরা এখানে 0-এর জন্য 0 বসলাম, তাহলে ভ্যালুসিটি আমাদের টোটাল 0 চলে আসলো। আর কসের ক্ষেত্রে আমরা এখানে 1 বসলাম, তাই আমাদের -216 পাই স্কোয়ার আসলো। আর যেহেতু আমরা অ্যাক্সেলারেশন নিচ্ছি, হ্যাঁ, একটা ডিরেকশানে, মানে যেহেতু আমরা মাইনাসটাকে আমরা পজিটিভই ধরে নিলাম, কারণ অ্যাক্সেলারেশন যদি একটু মানে আমরা যেহেতু শুধু ম্যাগনিটিউডটা নিতে চাচ্ছি তাই আমরা শুধু এখানে ম্যাগনিটিউডটা বসাচ্ছি যে 216 মিটার পাই স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর নেগেটিভ দিকে ত্বরণ মানে হচ্ছে বেসিক্যালি আমরা অ্যাক্সেলারেশন মানে ডিসেলারেশন হচ্ছে, মানে গাড়িটার বেগ ধীরে মানে অ্যাক্সেলারেশন ধীরে ধীরে কমছে বা গাড়িটা আস্তে আস্তে থামছে, সেটা এখানে বোঝানো হয় গাড়ির বেগ যদি আমরা অ্যাক্সেলারেশন যদি নেগেটিভ আসে বা ত্বরণ যদি নেগেটিভ আসে। তাহলে আমরা আমাদের এই সমস্যাটা বুঝলাম। এখন আসি আমরা আমাদের তৃতীয় সমস্যাটাতে, আবার আমরা প্রশ্নটা ঠিক মতো পড়ব। একটি স্থির থোরিয়াম নিউক্লিয়াস a is equal to 2 to 0, z is equal to 90 হতে E0 গতিশক্তির একটি আলফা কণা নির্গত করে। বিক্রিয়ায় রেডিয়াম নিউক্লিয়াস হলো a is equal to 216 আর z হলো 88, গতিশক্তি কত?
আর ইংলিশে যদি আমি বলি তাহলে এ স্টেশনারি থোরিয়াম নিউক্লিয়াসের অ্যাটমিক নাম্বার 220 আর Z is equal to 90, emits an alpha particle with kinetic energy E0. What is the kinetic energy of the recoiling radium nucleus? A is equal to 216, atomic number Z is equal to 88. তো আসো আমরা প্রথমে একটা জিনিস জানি যে যেহেতু থোরিয়াম নিউক্লিয়াসটা স্থির, তাই ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা লিখতে পারি যে বিক্রিয়ার পর আলফা কণা ও রেডিয়াম নিউক্লিয়াসের ভরবেগ সমান ও বিপরীত হবে। তাহলে আমরা জিনিসটা কি লিখতে পারি যে বিক্রিয়ার পরে আলফা কণা ও রেডিয়াম নিউক্লিয়াসের ভরবেগ সমান ও বিপরীত হবে। তো জিনিসটা আমরা লিখে ফেলি যে যেহেতু থোরিয়াম নিউক্লিয়াসটি স্থির, তাই ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী বিক্রিয়ার পর আলফা কণা ও রেডিয়াম নিউক্লিয়াসের ভরবেগ সমান ও বিপরীত হবে, মানে মান সমান কিন্তু ডিরেকশন ভিন্ন দিকে হবে। তাহলে আমরা কি জানলাম, যেহেতু থোরিয়াম নিউক্লিয়াসটি স্থির তাই ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী বিক্রিয়ার পরে আলফা কণা ও রেডিয়াম নিউক্লিয়াসের ভরবেগ সমান ও বিপরীত হবে। তাহলে এখন আমরা জানি যে গতিশক্তি kinetic energy E is equal to p square by twice m। এখানে p হলো ভরবেগ, তাহলে আমরা আলফা কণার গতিশক্তি বের করতে পারি যে E0 is equal to p square divided by 2m a। আর রেডিয়াম নিউক্লিয়াসের গতিশক্তি আমরা লিখতে পারি যে রেডিয়াম নিউক্লিয়াস, আমি এটা একবার ইংলিশ লিখতেছি যেন তোমরা যারা ইংলিশ ভার্সন আছে তাদেরও বুঝতে সুবিধা হয়। গতিশক্তি বা কাইনেটিক এনার্জি E is equal to p square divided by 2m r a রেডিয়াম। তো আমরা এখন অঙ্কটা করি, আসো। তাহলে আমাদের therefore E naught by E E naught by E is equal to আমরা জানি যে p square divided by 2m a into 2m r a divided by p square। এখান থেকে আমরা লিখতে পারি যে E naught by E is equal to m r a divided by p square। তাহলে এখানে আমরা যদি মান বসাই তাহলে আমরা পাবো যে E is equal to m
ই ইজ ইকুয়াল টু পি স্কোয়ার নিচে আসবে, সরি পি স্কোয়ারটা উপরে যাবে, আমি একটু ভুল করছি। তাহলে আমরা এখানে ই ইজ ইকুয়াল টু পাবো যে ই নট বাই পি স্কোয়ার ইন্টু এম আর এ। তাহলে এখানে আমরা এটা এই পাশে লিখে আসো যে ই ইজ ইকুয়াল টু ই নট ইন্টু 216 ডিভাইডেড বাই 4। তাহলে 216 ডিভাইডেড বাই 4 আমাদের মেবি আসবে কত, 54। তাহলে ও সরি, আমি জিনিসটা উল্টা লিখছি, এই ম্যাথটা করতে একটু কষ্ট হয়ে গেল আমার। এটা 4 ডিভাইডেড বাই 216, তাহলে আমাদের নিচে আসবে 56। তাহলে আমাদের ই ইজ ইকুয়াল টু ই নট ডিভাইডেড বাই 54, হ্যাঁ 54 আসবে। তাহলে আমরা ম্যাথটা বুঝলাম কেমনে করতে হবে। এই ম্যাথটা মনে আমার সময় আমার করতে কষ্ট হয়েছিল, কারণ এতগুলো মনে রাখা যায় না, আর কম্পেয়ার করে করে করতে হয়। তো আমরা ম্যাথটা বুঝলাম। তো এরপর হচ্ছে গিয়ে 4 নাম্বারটায় আমরা আসি, যে একজন ক্ষীণ দৃষ্টি সম্পন্ন ব্যক্তির চোখের দূরবিন্দুর দূরত্ব 50 সেন্টিমিটার, কী ধরনের এবং কত ক্ষমতার লেন্স ব্যবহার করলে তার চোখের এই কুটি দূর হবে। ইংলিশে আমি প্রশ্নটা পড়ছি। ফার্দার ডিস্টেন্স অফ ডিস্টিংভিশন ফর আ শর্ট সাইটেড পার্সন ইজ 50 সেন্টিমিটার। হোয়াট আর দ্য টাইপ অফ দ্য লেন্স অ্যান্ড দ্যাট হি মে ইউজ ফর ইটস কারেকশন। ঠিক আছে, তো চোখের কুটি দূর করতে হলে 50 সেন্টিমিটার দূরে স্থাপিত কোনো বস্তুর বিম্ব আমরা জানি যে অসীমে অবস্থিত হবে। এটা আসলে আমরা লিখি, চোখের ত্রুটি দূর করতে হলে পঞ্চাশ সেন্টিমিটার দূরে স্থাপিত কোনো বস্তুর বিম্ব অসীমে অবস্থিত হতে হবে। তাহলে আমরা কি বুঝলাম, যে চোখের একটি কুটি দূর করতে হলে 50 সেন্টিমিটার দূরে স্থাপিত কোনো বস্তুর বিম্ব অসীমে অবস্থিত হতে হবে। এখানে তাহলে ইউ ইজ ইকুয়াল টু আমরা ইনফিনিটি আমরা জানি, আর ভি ইজ ইকুয়াল টু বলা আছে 0.5 মাইনাস 0.5, যেহেতু 50 সেন্টিমিটার। তাহলে আমরা পাওয়ার হিসাব করব, 1/f ইজ ইকুয়াল টু 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/ইনফিনিটি মানে 0 মাইনাস 0.05। তাহলে আমরা পাবো ইজ ইকুয়াল টু মাইনাস 2d। তাহলে আমাদের পাওয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 2d। তাহলে আমাদের কত ক্ষমতা লেন্স ব্যবহার করতে হবে, মাইনাস 2d পাওয়ারের। তাহলে আমরা এটা বুঝলাম কেমনে করতে হয়। এই ফর্মুলাগুলো আশা করছি তোমরা সবাই এতক্ষণে জানো, কারণ আমরা এখন অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি। সো ফর্মুলাগুলো আমাদের সবার জানা উচিত, না জানলে অবশ্যই আমরা রিভিশন দিয়ে নিব একবার। এখন আমরা আসি 5 নাম্বারটাতে। বোর মডেল অনুসারে হাইড্রোজেনের মৌলের বিকরণ বর্ণালীর উৎপত্তির চিত্র সাহায্যে দেখাতে হবে আমাদের। তো এটা হলো আমাদের প্রথম প্রশ্ন ছিল। এখানে আরও দুইটা প্রশ্ন ছিল। একটা ছিল, এটা ছিল এ নাম্বারটা, যে বোরের মডেল অনুসারে হাইড্রোজেন মৌলের বিকরণ বর্ণালীর উৎপত্তি চিত্রের সাহায্যে দেখাও। বি নাম্বার ছিল হাইড্রোজেন বিকরণ বর্ণালীর 5টি সারির নাম লিখো। আর সি নাম্বার ছিল বোর মডেলের 2টি সীমাবদ্ধতা লিখো। এটা ছিল আমাদের 5 নাম্বার প্রশ্ন। এটা আমাদের কেমিস্ট্রি থেকে আসা প্রশ্ন। তো এটা আসো আমরা প্রথমটা দেখি। তো এই নাম্বারটাতে বলা আছে যে বোর মডেল অনুসারে হাইড্রোজেনের মৌলের বিকরণ বর্ণালীর উৎপত্তি চিত্র দেখাতে। তো এখানে আমাদের শুধু চিত্রটা দেখাতে হবে। যে আমরা জানি যে বোর পরমাণুর মডেল অনুসারে ইলেকট্রন বিভিন্ন শক্তি স্তরে ঘূর্ণমান থাকার সময় কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, কিন্তু ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যাওয়ার সময় শক্তি শোষণ বা বিকিরণ করে।
হ্যাঁ, তো এক্ষেত্রে ইলেকট্রন যদি নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে স্থানান্তরিত হয় তবে শক্তির শোষণ ঘটবে, আর যদি উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে নেমে আসে তাহলে শক্তির বিকিরণ ঘটবে। হ্যাঁ, তো প্রথম ও দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন শক্তি যথাক্রমে যদি E1 ও E2 হয়, বিকিরিত শক্তি তাহলে হবে ডেল E ইজ ইকুয়াল টু E1 মাইনাস E2। তো এইভাবে করে আমরা বের করতে পারি। তো এখন এই শক্তি বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণ হিসাবে আমরা নির্গত হবে সেটা আমরা বুঝবো। আসো আমরা ছবিটা আঁকি। পারফেক্ট সার্কেল হচ্ছে না, একটা পারফেক্ট সার্কেল হবে। বাট যাই হোক, এখান থেকে যদি একটা ইলেকট্রন যায় এভাবে, হ্যাঁ, এখান থেকে যদি একটা ইলেকট্রন যায় তাহলে সেটা শোষিত। শোষিত। আর এটা হলো আমাদের নিউক্লিয়াস। আর একটা ইলেকট্রন যদি এখান থেকে এদিকে যায়, তাহলে এটা হবে আমাদের বিকরিত। তাহলে এটা হবে আমাদের বিকরিত। এটা হলো আমাদের শোষিত শক্তি, এটা হলো বিকরিত শক্তি। তো সেটা আমরা লিখতে পারি, এটাও ইলেকট্রন একটা। এটা আমরা লিখতে পারি যে ডেল ই ইজ ইকুয়াল টু E2 মাইনাস E1 ইজ ইকুয়াল টু এটা আমাদের Hv। এটা হলো আমাদের E1 কক্ষপথ এনার্জি, এটা হলো আমাদের E2। এটা E1 শক্তি বিশিষ্ট, আগে দিয়ে দিলাম। সো আমরা বুঝলাম এখানে একটা বিশিষ্ট, আর এটা হলো E2 শক্তি বিশিষ্ট। আবার মূর্ধন্য আগে দিয়ে দিলাম। তো E2 শক্তি বিশিষ্ট, আর এটা হচ্ছে E1 আর E2 শক্তি বিশিষ্ট এগুলা। আর এখান থেকে আমাদের আরেকটা জিনিস যেটা জানা দরকার সেটা হলো আমাদের লাইম্যান বামার প্যাশনবেকের ফোন সম্পর্কে, সেটা আমাদের পরের প্রশ্ন যেটা আছে। তো সেটা হলো আমাদের জিজ্ঞেস করা হয়েছিল যে এমিশন, রাইট দ্য নেমস অফ 5 স্পেকট্রাল সিরিজ ইন এমিশন স্পেকট্রাম অফ হাইড্রোজেন। সেটা আমরা লিখতে পারি যে লাইম্যান বামার প্রেস্টন ব্র্যাকেট ফোন, এটা আমরা এখন বাংলায় লিখব যে লাইম্যান বামার প্যাশন ব্র্যাকেট, সরি এটা কিন্তু এটা ব্র্যাকেট না, এটা ব্রাকেট, এটা ভুল লিখছি। এটা ব্রাকেট আর লাস্টেরটা ফোন্ড, এটা ইংলিশে ফান্ড, এটা ব্রাকেট ডবল টি, এটা প্যাশন, এটা বামার BALMER বামার, আর এটা হচ্ছে লাইম্যান। তাহলে আমাদের লাইম্যান বামার প্যাশন ব্র্যাকেট ফোন্ড, এটা আমরা আঁকতে পারি চাইলে, একটু ছোট করে আঁকতে হবে আমাদের। এটা যদি আমাদের প্রথম থেকে হয়, এটা আমাদের যদি সেকেন্ড, এটা আমাদের করলাম থার্ড, 1 2 3 4 5 6, আমাদের 4, এটা আমাদের 5, এটা আমাদের 6। তো জিনিসটা আমি বোঝার জন্য আঁকলাম যে 1 2 3 4 5। তো আমাদের এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা,
এখান থেকে একটা। তো এরকম যদি হয়, 1 2 3 4 5, হিসাব করলাম তাহলে এখানে একটা হবে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে আমাদের 5টা হলে এটা হলো আমাদের প্রথম, যেটা 1 থেকে শুরু হবে, মানে আমাদের n ইজ ইকুয়াল টু 1, এখানে হলো n ইজ ইকুয়াল টু 2, এটা n ইজ ইকুয়াল টু 3, এটা n ইজ ইকুয়াল টু 4, n ইজ ইকুয়াল টু 5, আমাদের এখানে n ইজ ইকুয়াল টু 6 পর্যন্ত আমাদের আছে। তো n ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু করে প্রতিটা পর্যন্ত যেটা যাইতে পারে, মানে n ইজ ইকুয়াল টু 1, মানে n1 হচ্ছে মানে এক, মানে শক্তিস্তর 1 থেকে এটা যে কোনোটাতে যেতে পারে, সেটা হচ্ছে আমাদের লাইম্যান। এরপর শক্তিস্তর 2 থেকে ঠিক একইভাবে 1 2 3 এরকম করে যেটা, সেটা হলো বামার। ঠিক একইভাবে প্যাস্টেন ব্র্যাকেট ফুন্ড, এটা এভাবে আমরা করে নিতে পারবো। এখানে পুরোটা দেখাচ্ছি না, তোমরা আশা করছি বুঝেছো এবং তোমাদের আশা করছি জানা আছে। তো এরপর আসি আমরা সি বোর মডেলের দুটো সীমাবদ্ধতা। এটা আশা করছি তোমরা সবাই জানো যে একটি ইলেকট্রন বিশিষ্ট আয়নগুলোর বর্ণালীর ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট এটা আসলে লিখে দিই, একটা দুটো লিখে দিই আমি। একটা মানে বেসিক্যালি হাইড্রোজেন নিয়ে স্টাডি করা হয়েছিল বোরের, বাকিগুলো নিয়ে করা হয়নি। একটা ইলেকট্রন বিশিষ্ট আয়নগুলোর বর্ণালীর ব্যাখ্যা করা গেলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলোর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। এটা ছিল আমাদের প্রথমটা। আর দ্বিতীয় একটা আমরা লিখতে পারি যে বোর মডেল হতে পরমাণুর মানে প্রকৃত ত্রিমাত্রিক কাঠামোর কোনো ধারণা পাওয়া যায় না। ত্রিমাত্রিক কাঠামোর ধারণা পাওয়া যায় না। তাহলে আমরা কি বুঝলাম যে এক ইলেকট্রন বিশিষ্ট আয়নগুলোর বর্ণালীর ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট আর পরমাণুগুলো ব্যাখ্যা করা যায় না, বর্ণালী ব্যাখ্যা করা যায় না, আর প্রকৃত ত্রিমাত্রিক কাঠামোর ধারণা পাওয়া যায় না। তো এটা ছিল আমাদের দুটা লিমিটেশন বোর্ডের। তো আজকে আমরা এটুকু পর্যন্তই পড়লাম। যে বইটা থেকে পড়লাম সেটা হচ্ছে নেক্সাসের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন প্লাস এমসিকিউ প্রশ্ন ব্যাংক প্লাস ভর্তি সহায়িকা। এই বইটা আমার কাছে মনে হলো যে মানে বাজারে আর যতগুলো বই আছে তাদের তুলনায় বেশ ভালো, কারণ এই বইটাতে প্রতিটা প্রশ্নের সলভের সাথে ব্যাখ্যা সহ দেওয়া আছে যে কিভাবে করা হয়েছে। তো এতে করে তোমরা যারা বইটা কিনবা এবং পড়বা তারা ব্যাখ্যাটা দেখে শিখতে পারবা কিভাবে অংশটা হলো। আমি জানি যারা তোমরা অলরেডি এখন অ্যাডমিশন সিজনের জন্য পড়ালেখা করছো তারা মোটামুটি কম বেশি সবই পারো, কিন্তু তোমাদের রিভিশনের জন্য ওই ব্যাখ্যাটুকু দেখলেই আমার কাছে মনে হয় যে যথেষ্ট হবে। গত বছর আমি যখন পরীক্ষা দিয়েছি তখন আমাদের সময় অনেকগুলো গাইড ছিল, কিন্তু এরকম ব্যাখ্যা দেওয়া গাইড পাওয়া গেলে হয়তো আমরা একটু ভালো বুঝতে পারতাম। তো তোমাদের সময় এই বইটা যেহেতু এরকম একটা উদ্যোগ নিয়েছে, আমি আশা করছি উদ্যোগটা বেশ ভালো। তো তোমরা এই বইটা কিনে এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন প্লাস এমসিকিউ প্রিপারেশন নিতে পারো ইনশাল্লাহ। এখানে এই বইটাতে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন বই আর প্রশ্নের উত্তর দেওয়া আছে। 2019-20 প্রশ্ন থেকে শুরু করে 2095-96 পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেওয়া আছে বিজ্ঞান বিভাগের। তো তোমরা এগুলা যদি স্টাডি করে যাও ইনশাল্লাহ আশা করছি ভালো রেজাল্ট করতে পারবা আর যে কোনো বিশ্ববিদ্যালয় এক্সামের সময়। হ্যাঁ, তো এই বইটা সবাই কিনে রাখতে পারো, আর বইটা পেতে যোগাযোগ করতে পারো 01813966966 এই নাম্বারটাতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরের পর্বে আবার দেখা হবে, আমরা আরও প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।